প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আগামী রমজান মাসের আগে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জবাবে প্রধান উপদেষ্টাও বলেছেন, সব প্রস্তুতি শেষ করা গেলে পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগেই নির্বাচন আয়োজন করা যেতে পারে। তবে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের অগ্রগতি অর্জন করার প্রয়োজন হবে। বাংলাদেশ সময় দুপুরে লন্ডনে অনুষ্ঠিত বহুল আলোচিত 1.5 ঘণ্টার এই বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আফজাল হোসেনের রিপোর্ট। বাংলাদেশ সময় দুপুর 2টায় ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের কথা থাকলেও ডরচেস্টার হোটেলের সামনে অবস্থান নেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। নির্দিষ্ট সময়ের আগেই উৎসবমুখর এক আবহে তারেক রহমান হোটেলে পৌঁছালে স্বাগত জানান বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আনুষ্ঠানিকতা শেষে বহুল প্রতীক্ষিত একান্ত বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে কলম ও বই উপহার দিয়েছেন তারেক রহমান। বৈঠকে তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগেই জাতীয় নির্বাচনের আয়োজন করা যেতে পারে। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে বলা হয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি, সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এদিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে বৈঠকে স্বাগত জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং অত্যন্ত একটা সুন্দর পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সামনের দিকে জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করে এবং যেটা বলা হয়েছে আপনার সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে আমরা যেন অতি দ্রুত একটা নির্বাচন, যেটা বলা হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, সেই নির্বাচনে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেতে পারি। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। এডিস মশাবাহিত প্রাণঘাতী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় দেশে 5 জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও 159 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে 124 জন আক্রান্ত বরিশাল বিভাগে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃত 5 জনের মধ্যে 2 জন পুরুষ ও 3 জন নারী। এর মধ্যে বরিশাল বিভাগের 4 জন, বাকি 1 জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। চলতি বছর এ পর্যন্ত এটি একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু। সরকারি হিসেবে 2025 সালে এ পর্যন্ত ডেঙ্গুতে 28 জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, গত 24 ঘণ্টায় আক্রান্ত 159 জনের মধ্যে পুরুষ 88 ও নারী 71 জন। গত 24 ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে 2 জনের মৃত্যু হয়েছে। সেই সাথে 174টি নমুনা পরীক্ষায় 15 জনের শরীরে এই ভাইরাসটি শনাক্ত হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া 2 জনই নারী। তাদের মধ্যে একজনের বয়স 21 থেকে 30 ও অপরজনের বয়স 81 থেকে 90 বছর। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 29,502 জন। এখন পর্যন্ত এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন 20,51,800 জন। এর আগে সর্বশেষ গত 5 জুন করোনা আক্রান্ত হয়ে 1 জনের মৃত্যু হয়। চট্টগ্রামে নতুন করে 2 জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ জেলা সার্জন কার্যালয় থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে। সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নগরীর একটি বেসরকারি রোগ নিরূপক কেন্দ্রে করা পরীক্ষায় 2 জনের করোনা ভাইরাস পজিটিভ হয়েছে। নতুন করে সংক্রমিত 2 জনই চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা। গত 24 ঘণ্টায় নতুন 2 জন সহ চলতি বছরে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো 8 জনে। এর মধ্যে মহানগর এলাকায় 7 জন এবং শহরের বাইরে 1 জন আছেন। দেখতে দেখতে শেষ হয়ে গেল ঈদুল আজহার টানা 10 দিনের ছুটি। শুক্রবার ছিল সরকার ঘোষিত ছুটির 9ম দিন। আর তাই ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছে মানুষ। সবাই পরিবার নিয়ে স্বস্তিতে কর্মস্থলে ফিরছেন। অপরদিকে বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কর্মীরা ঈদের ছুটি না পাওয়ায় অনেকেই প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে।
টানা 10 দিন ছুটি পাওয়ায় পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ উপভোগ শেষে এভাবে বাসে চড়ে ভোগান্তিহীনভাবে আবারও কর্মব্যস্ততা নগরীতে ফিরতে শুরু করেছে নগরবাসী। আবার কেউ কেউ ছুটি না পাওয়ায় শুক্রবার ছুটির দিনেও শেকড়ের টানে ছুটছেন আপনালয়ে। তবে একই পরিস্থিতি কমলাপুর রেল স্টেশনেও। সেখানেও ঘরমুখো মানুষের যেমন ভিড় ছিল, তেমনি আপনজনদের সাথে ঈদের আনন্দঘন সময় কাটিয়ে ঘর ফেরত মানুষের সংখ্যাও কম ছিল না। একটা দিন ঈদ কাটানোই, বাবা মার সাথে ঈদ কাটানো, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। ছুটি ম্যানেজ করতে পারিনি, এই কারণে আমি এখন বাড়ি যাচ্ছি আর মায়ের টানে বাড়িতে যাচ্ছি। সরকারি ছুটি শেষ হওয়ায় কর্মব্যস্ততার টানে ছুটে আসছেন ইটপাথরের নগরী রাজধানীতে। কেনই ছুটে আসা? কর্মস্থলে আসতে হবে, বাচ্চারা লেখাপড়া আছে, আসতেই হইব। কারণের পর আবার ব্যস্ততম সময়ে ফেরার উদ্দেশ্যে আসলে এখানে আসা। চলে আসছি কারণ এখানে কর্মব্যস্ততা আছে, বাচ্চাদের পড়াশোনার তাগিদ আছে। কর্মের ক্ষেত্রে আমরা ফিরছি, এই সময়ে কোনো ভোগান্তির শিকার হতে হয় নাই। দীর্ঘ ছুটির কারণে এবার রাজধানীমুখী যাত্রা ছিল স্বস্তিকর ও শৃঙ্খলাপূর্ণ। মানুষজন আরও 2-3 দিন আগ থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন, কারণ আগামী 15 জুন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে কর্মদিবস। দীর্ঘ লম্বা ছুটিতে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ মুহূর্তটুকু কাটিয়ে আবারও কর্মব্যস্ততা নগরী রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষজন। আর যারা ছুটি পাননি তারা আজ থেকে আপনজনের টানে ছুটে যাচ্ছেন আপন নিরে। তবে সকলের প্রত্যাশা একটাই, যেভাবে নিরাপদে তারা বাড়িতে পৌঁছাবেন এবং সেভাবে নিরাপদে যেন আবার ঢাকায় ফিরতে পারেন, সেই প্রত্যাশা ছিল সবার মুখে মুখে। কমলাপুর রেল স্টেশন থেকে আবু সৈয়দ আপু, মাই টিভি, ঢাকা। ঈদুল আজহার পর রাজধানীর বাজারগুলোতে মাংসের বেচাকেনা অনেকটাই থমকে গেছে। বাজারে গরু খাসির মাংস পাওয়া গেলেও ক্রেতার দেখা নেই। তবে সবজির বাজারে স্বস্তি বিরাজ করছে। মুরগি ও ডিমের বাজারে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। গত সপ্তাহের মতো প্রায় প্রতিটি সবজির দাম অপরিবর্তিত রয়েছে। শুক্রবার রাজধানীর কাউরান বাজার, বনশ্রী, রামপুরা ও মিরপুর এলাকা ঘুরে দেখা গেছে এমন পরিস্থিতি। সবজি মোটামুটি একই রকমই আছে, সবজির দাম খুব একটা চেঞ্জ অপরিবর্তিতই আছে। ঈদের আগে যেই রেটে বিক্রি করছি, ঈদের পরও ওই রেটে বিক্রি করতেছে। 60 টাকা 50 টাকা কেজি, বেগুন 60 টাকা 70 টাকা কেজি, পেঁপে 40 টাকা 50 টাকা কেজি। মুদিপণ্যের দাম স্বাভাবিক থাকলেও পর্যাপ্ত সরবরাহ না থাকায় মাছের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। ঈদের পরবর্তী সময় ডাল, চাল, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম স্বাভাবিকই আছে, ভালো আছে, বাড়ে নাই, কিছু দামই বাড়ে নাই। মাছের বাজার দাদা আগে চেয়ে একটু আর কি দাম বেশি, অল্প একটু। মাছের বাজারও একটু বেশি আগের তুলনায়। অন্যদিকে নতুন চাল বাজারে আসায় মিনিকেট চালের দাম কেজিতে 6 থেকে 8 টাকা কমেছে। অন্যান্য চালের দামও নিম্নমুখী। চালের বাজার অনেকটাই কমছে, কেজিতে 5-7 টাকা করে কমছে চাল। সব চালের দামই এখন কম আছে। কোরবানির পর খামারগুলোতে গরুর সংকট থাকায় প্রতি কেজি গরুর মাংসের দাম কেজিতে 50 টাকা বেড়েছে। খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকা। কোরবানি দেওয়ার পরে খামারিদের গরু নাই, এই লেগে একটু গরুর দাম বেড়ে আর কি, কেজিতে প্রায় 50 টাকা বাইরে গেছে। ঈদের আগেও যে দাম ছিল এখনো ওই দামই আছে বর্তমানে। 1200 টাকা খাসি অরিজিনালটা, 60 টাকা আর ব্রয়লার 150 টাকা। বাজারে সরবরাহ ও চাহিদার ভারসাম্য থাকলেও আগামী কয়েকদিন মূল্য আরও স্থিতিশীল থাকবে বলে মনে করছেন বিক্রেতারা। শিমুল খান, মাই টিভি, ঢাকা। ঈদের ছুটি শেষে চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানী। আগামী রবিবার থেকে ঈদের ছুটির পরে প্রথম কার্যদিবসে যোগ দিতে শুক্রবার থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। ফলে চিরচেনা যানজট দেখা যায় সড়কে। আর তাই নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশ সদস্য ও তাদের সহায়তাকারী শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। টানা 10 দিন ছুটি ভোগ করে নারীর টানে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে যাওয়া কর্মজীবী মানুষ এখন ঢাকামুখী। আর তাই ঈদের ছুটি শেষ করে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। ফলে ঢাকার রাজপথ আবারও পরিণত হয়েছে ব্যস্ততম শহরে। নগরীর গাবতলী বাস টার্মিনালে ঢাকায় ফিরতি যাত্রীরা জানান, রুটি রুজির টানেই ফিরতে হলো রাজধানী ঢাকায়। যেহেতু এটা কর্মক্ষেত্র, সবাই ঢাকামুখী, তো তদ্রূপ আমরাও ঢাকা উদ্দেশ্যে আসছি। এইবার সর্বোচ্চ জ্যাম হয়েছে, বিগত 5 থেকে 10 বছরের মধ্যে সর্বোচ্চ জ্যাম পেয়েছে এবার। আমি টাঙ্গাইল থেকে আসছি, এখানে পড়াশোনা করি। ঈদের ছুটিতে বাসায় গিয়েছিলাম, আবার সেই কর্মজীবনে ফিরে আসছি। ঈদের ছুটিতে গেছিলাম গ্রামে, ঈদের ছুটি শেষ করে আবার ঢাকায় আসলাম। তবে ঢাকার সড়কে গণপরিবহনের সংখ্যা কম থাকায় সড়কে সিএনজি, অটোরিকশার আধিক্যে সৃষ্টি হয় কৃত্রিম যানজটের।
চালকরা জানান এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কর্মজীবী মানুষের চাপের কারণে ঢাকা ফিরছে তার চিরচেনা রূপে। মানুষ আবার ঢাকা ফিরতেছে তাদের চাকরির জন্য, তারা চাকরি করে, এখন ঢাকা আস্তে আস্তে আবার আগের মতো যানজট সৃষ্টি হচ্ছে, মানুষ বাড়তেছে। এদিকে ঈদ উৎসবে অন্যান্য দিনে রাজধানীতে ট্রাফিক পুলিশ সদস্যের উপস্থিতি খুব একটা লক্ষ্য করা না গেলেও শুক্রবার ট্রাফিক সহায়তাকারী ছাত্র ও পুলিশের তল্লাশি ছিল চোখে পড়ার মতোই। ট্রাফিক পুলিশ জানান কর্মজীবী মানুষ রাজধানীতে ফিরে আসায় সড়কে আবারও সৃষ্টি হয়েছে আগের মতো চাপ। রবিবার থেকে অফিস আদালত খুলবে, রবিবার থেকে আরও চাপ বেশি হবে। ঈদ উপলক্ষে বিভিন্ন পেশাজীবী শ্রেণীর লোকজন যারা বাসায় ঈদ করতে গেছিল নিজ নিজ অঞ্চলে, তারা ঢাকা ফিরতে শুরু করেছে। মোটামুটি গাড়ির চাপ এখন আজকে শুক্রবার হিসেবেও মোটামুটি গাড়ির চাপ অনুভব করতেছি। ঈদের ছুটি শেষে রবিবার থেকে আবারও আগের রূপে ফিরবে রাজধানীর সড়ক, এমনটা জানান ট্রাফিক সদস্যরা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। 2 দিন পর আবারও খুলে দেয়া হলো সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়ি। অডিটোরিয়ামে হামলা ও ভাঙচুরের ঘটনা কেন্দ্র করে নিরাপত্তাজনিত কারণে দর্শনার্থীদের পরিদর্শন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। শাহজাদপুর প্রতিনিধি জাকারিয়া মাহমুদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। সকালে টিকিটের বিনিময়ে আগের নিয়মেই সকলের জন্যই উন্মুক্ত করে দেওয়া হয় কাছারি বাড়ি। এ সময় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন। দুপুরে কাছারি বাড়ি পরিদর্শন করেন সেনাবাহিনীর সদস্যরা। আবারও কাছারি বাড়ি খুলে দেওয়ায় দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কাছারি বাড়ি প্রাঙ্গণ। নিরাপত্তাজনিত কারণেই 2 দিন দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করা হয় বলে জানানো হয়। এতে আজ থেকে তা খুলে দেওয়ায় কাছারি বাড়ি স্বাভাবিক কার্যক্রম আগের মতোই চলবে বলে জানায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর। জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগ থেকে নিরাপত্তার বিষয়টা আশ্বস্ত করা হয়েছে। কাছারি বাড়ির যে স্বাভাবিক কার্যক্রম আজ থেকে আবার চালু করার উদ্যোগ নিয়েছি। কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহজাদপুর থানায় 10 জনের নাম উল্লেখ করে আরও 40-50 জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন থেকে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে, আবার মিনিস্ট্রিও একটি তদন্ত কমিটি গঠন করছে। আমরা রিপোর্ট পাওয়ার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এই ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। 5 জনকে গ্রেফতার করেছি এবং আমাদের যারা বাকি আসামি আছে তাদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত আছে এবং আমাদের এখানে নিরাপত্তার কোনো শঙ্কা নেই। আমাদের পুলিশ সার্বক্ষণিক টহলে থাকবে। গত 8 জন এক দর্শনার্থীর সাথে কাছারি বাড়ির গেটের এক কর্মচারীর সঙ্গে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনায় বিক্ষোভ ও পরে হামলার ঘটনায় 2 দিন বন্ধ ছিল রবীন্দ্র স্মৃতি বিজড়িত কাছারি বাড়ি। ইলিয়াস কমল, মাই টিভি।